ওকে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা যেটা কন্টিনিউ করছিলাম, আমরা ইন্ডিয়ান পলিটি একটা কোর্স, সেখানে আমরা অলরেডি ডিপিএসপিটা কমপ্লিট করে ফেলেছি। এবং তারপরে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ এক্সাম পারপাসের জন্য, মানে এক্সামের ওরিয়েন্টেড একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। এবং সেখানে আমরা আশা করি এটা দেখো লেখা আছে এপিসোড 1, বাট আই হোপ যে আজকের এই একটার মধ্যেই এটা হয়ে যাবে এবং এরপরে আমি একটা এর ফান্ডামেন্টাল ডিউটিসের এমসিকিউ এর একটা ভিডিও দিয়ে দেবো। তো যারা এখনও সমস্ত ভিডিওসগুলো দেখোনি, আমরা কিন্তু অলরেডি একটা অনেকগুলো ভিডিওস দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। সো দোজ ওয়ার ইন্টারেস্টেড দে ক্যান সি, দে মানে ফর একদম কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য ইন্ডিয়ান পলিটি। এবং সেখানে আমরা মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একদম তোমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অবধি আমরা ডিপিএসপি করে ফেলেছি। আজকে দেখো হচ্ছে পার্ট 4A এবং আর্টিকেল 51A। ওকে, তো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস চ্যাপ্টার। আই বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের একটা বুঝতে একটা মানে কংক্রিট একটা কনসেপ্ট আসবে। ওকে, লেটস স্টার্ট। সো দেখো কি বলেছে, ইন্ট্রোডাকশন কি বলেছে দেখো, যে অরিজিনাল কনস্টিটিউশন ডিড নট হ্যাভ এনি ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা জানি যে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদের পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল, এবং সেটা হচ্ছে তোমার 42তম সংশোধনীতে 1976-এ। তো যেটা আমাদের যখন আমাদের 26 জানুয়ারি যে 1950 যখন আমাদের কনস্টিটিউশনটা এনঅ্যাক্ট করা হয়, তখন কিন্তু সেখানে কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। দেখো, ওই জন্য আমাদের পার্ট 4A বলছি আমরা। দেখো, আমরা পার্ট 4A আমরা করলাম ডিপিএসপি, তারপরে দেখো 4A মানে অবশ্যই এটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল, মনে রাখবে এটা। তো কী করা হয়েছিল না, যখন এটা অ্যাড করা হয়েছিল না 42nd অ্যামেন্ডমেন্টে বা 42তম সংশোধনীতে 1976, তখন এটা 10টা ছিল, করা ছিল 10টা। দেয়ার ওয়্যার 10 ফান্ডামেন্টাল ডিউটিস ওয়েন দিজ ওয়্যার অ্যাডেড। ওকে, ইন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ক্লিয়ার? তারপরে কি হলো না, এই 10টা অ্যাড করা হয়েছিল, এবং তারপরে 2002 সালে আর একটা অ্যাড করা হয়েছিল, যেটা আমাদের এডুকেশন নিয়ে, যেমন যখন রাইট টু এডুকেশন অ্যাক্ট আসে তখন এটা অ্যাড করা হয়েছিল এডুকেশন নিয়ে। সো এখন বর্তমানে দেয়ার আর এখানে 10টা ছিল, এখানে একটা যোগ করা, 10 + 1 11। এখন যদি তোমাকে কোয়েশ্চেন তোমাকে যদি কী বলে পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, যে বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কতটা, তোমাকে বলতে হবে দেয়ার আর 11 ফান্ডামেন্টাল ডিউটিস। ক্লিয়ার? ক্লিয়ার? এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো, এই যে ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট, এটা কোন দেশ থেকে নেওয়া হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। কোন দেশ থেকে কি নেওয়া হয় না, এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। আমি একটা চার্ট দরকার হলে দিয়ে দেবো, বা ইফ ইউ হ্যাভ লক্ষ্মীকান্ত বুক একটা চার্ট অলরেডি করাই আছে, দেখতে পারবে, বা নেট থেকেও পেয়ে যাবে। তো ইন্সপায়ার্ড বাই ইউএসএসআর কী বলছে না, আমাদের এই যে ফান্ডামেন্টাল ডিউটি, এটা আমাদের কোন দেশ থেকে আমাদের করা নেওয়া হয়েছিল বা কোন দেশের আইডিয়া ছিল, এটা হচ্ছে অবভিয়াসলি ইউএসএসআর। ওকে, রাশিয়া, মানে তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল সেটা। আর আমাদের দেখো মানে জাপানিজ কনস্টিটিউশন ইজ অনলি হ্যাভিং দিস টাইপ অফ এফডিজ, মানে এফডি অ্যাকচুয়ালি কোনো দেশ দেশের মধ্যে নেই, মানে দেশের সংবিধানে খুব কম দেশের সংবিধানে আছে। এবং সেখানে দেখো, আমরা ডিউটিসগুলো হচ্ছে কী, ডিউটিসগুলো হচ্ছে আমাদের মানে সিটিজেন্সদের একটা ডিউটি টুয়ার্ডস দ্য কান্ট্রি, টুয়ার্ডস দ্য নেশন। তো দেখো, আমরা কি এতটাই মানে নির্বোধ, আমরা কি এতটাই যে মানে অমানবিক, যে আমরা কি দেশের প্রতি একটা ভক্তি ভালোবাসা করতে পারি না? তো তার জন্য একটা সংবিধানে করতে হবে যে আমাদের ন্যাশনাল মুভমেন্ট, আমাদের তোমাকে প্রোটেক্ট করা উচিত, আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করা উচিত, আমাদের এনভায়রনমেন্ট প্রোটেক্ট করা উচিত। এগুলোর জন্য তোমাকে কি সংবিধানে একটা পার্ট করতে হবে? যাই হোক, তখন করা হয়েছিল। তো শুধুমাত্র জাপানিজ কনস্টিটিউশন ইজ অনলি হ্যাভিং দিস ফান্ডামেন্টাল, অনলি এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রিটেন টাইপের আমাদের জাপানের যে সংবিধান সেখানে একমাত্র রয়েছে, আর কিন্তু কোনো দেশে নেই, মানে খুব কম দেশে এটা আছে। বিকজ মানে আমাদের দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তো আর সংবিধানের পার্ট দেখে হয় না, সেটা তো আমাদের নিজের থেকে আসবে, মন থেকে আসবে। আমাদের মানে আমরা আমরা চাইলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। ওকে, তার জন্য কোনো লিখিত সংবিধান দরকার হয় না ফান্ডামেন্টাল ডিউটিসের জন্য। ওকে, নেক্সট দেখো কী বলছে, সোরেন সিং কমিটি রিকমেন্ডেশন। দেখো, এই কমিটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমিটি, সোরেন সিং কমিটি। তো সোরেন সিং কমিটি কী বলছে দেখো, সোরেন সিং যে কমিটিটা বলছে, দেখো এটা কেন আমি বলছি যে ফান্ডামেন্টাল, আমি একটু গল্প বলি, ঠিক আছে? গল্পটা হচ্ছে এটাই, যে এটা কেন আনা হয়েছিল। মানে দেখো, 1950 সালে সংবিধান তৈরি আমাদের লাগু হলো, তার 26 বছর পরে 1976 সালে কেন 42তম সংশোধনী করে 26 বছর পরে এটা কেন অ্যাড করা হলো? কারণ হচ্ছে, তোমরা সবাই জানো যে আমি ইকোনমিতেও বলেছি যে 1975-এ একটা ইন্টারনাল এমার্জেন্সি হয়েছিল, ইন্দিরা গান্ধী করেছিলেন, ঠিক আছে?
এই তোমার এমার্জেন্সি আমরা আমরা তোমার ইকোনমিতে পড়েছি, যখন আমাদের সিক্স প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় আমরা এটাও পড়েছি, ঠিক আছে। তো এই যে আমাদের 1975-1977-এ যখন ইন্টারনাল এমার্জেন্সি হয়, সেই ইন্টারনাল এমার্জেন্সি হওয়ার পরে দেশের মধ্যে কিছু লোক মানে খুব ক্ষোভে ফেটে পড়ে, এবং সেজন্য ইন্দিরা গান্ধী কী করে, একটা ইন্টারনাল তোমার সেই ক্ষোভে মানে ক্ষোভে পড়ার জন্য দেশের লোক যখন বিদ্রোহ করতে শুরু করে, একটা দেশের মধ্যে ইন্টারনাল একটা ক্ষোভ তৈরি হয়, সেই জন্য কিন্তু তখন কংগ্রেস পার্টি ফর্ম করলো সর্দার শরণ সিং কমিটি। ক্লিয়ার? কেন বললো যে এই যে দেশের মধ্যে লোক সব মারপিট করছে, বা দেশের মধ্যে লোক একটা মানে কি বলবো দেশের বিরুদ্ধে আচরণ করছে, তো সেই জন্য কি হয় না, এই কংগ্রেস গভর্নমেন্ট কী করে সর্দার শরণ সিং কমিটি অ্যাপয়েন্ট করে। কি জন্য না, এই যে তোমার একটা এরকম একটা লিস্ট বানানোর জন্য যেখানে জনগণের কী 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 কর্তব্য থাকা উচিত মানে টুয়ার্ডস দেয়ার কান্ট্রি, সেই একটা লিস্ট বানানোর জন্য এবং সেটা ফান্ডামেন্টাল ডিউটিস নাম দেওয়ার জন্য। এবং তখন কী করলো না, কংগ্রেস তখন পার্লামেন্টে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 ইন্ট্রোডিউস করলো। ক্লিয়ার? এবং যার নাম দেওয়া হলো পার্ট, এবং কোথায় লাগবে দেখো, পার্ট 4-এর পরে কিন্তু আগে পার্ট 5 ছিল। ক্লিয়ার? আগে ছিল পার্ট 4, আমার লাস্ট যেটা বললাম ডিপিএসসি বলে পার্ট 4-এ ছিল, তারপরে কিন্তু পার্ট 5-এ চলে আসছে, ঠিক আছে। তো এর মাঝে তো আর জায়গা নেই, তাহলে এখানে আমরা পার্ট 4 করে দিলাম, পার্ট 4 করে দিলাম। দেখো এখানে দেখো, পার্ট 4-এ ছিল কত, 36 থেকে 51 আর্টিকেল ছিল। দেখো মনে করে দেখো, আমরা লাস্ট যে ভিডিও দেখেন 36 থেকে 51 ছিল, 36 থেকে 51 অবধি আমাদের ছিল ডিপিএসপি। ক্লিয়ার? তো এটা ছিল পার্ট 4। তো তারপরে আমরা কি করলাম, পার্ট 4 করলাম এবং একটাই আর্টিকেল দিলাম 51 এবং এই 51 আর্টিকেলই কিন্তু ABCD করে 11টা ফান্ডামেন্টাল ডিউটি এখানে ইন্ট্রোডিউস করলাম। ক্লিয়ার? ইট ইজ ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? দেখো পার্ট 4 আর্টিকেল 51। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখা দরকার আছে যে শরণ সিং কিন্তু এই কমিটিটা কিন্তু তখন ওরা 8টা ফান্ডামেন্টাল ডিউটি দিয়েছিল। মানে শরণ সিং কমিটি রিকমেন্ডেড ফর 8 ফান্ডামেন্টাল ডিউটিস। ক্লিয়ার? কিন্তু কী করলো, পার্লামেন্টে 10টা অ্যাড করা হলো, 10 ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হলো। আর 2002 সালে একটা অ্যাড করা হলো 86 অ্যামেন্ডমেন্ট করে, এবং সেটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 11টা। ওকে, 10 + 1 11টা। ক্লিয়ার? চলো, কিছু রিকমেন্ডেশন দেখো শরণ সিং কমিটি দিয়েছিল, বাট সেগুলো কংগ্রেস অ্যাকসেপ্ট করেনি, বা সেখানে পার্লামেন্ট অ্যাকসেপ্ট করেনি। সেটা কী কী দেখো, পার্লামেন্ট যে ফান্ডামেন্টাল ডিউটি যাকে না মানলে বা ওবে না করলে কিন্তু পার্লামেন্ট পানিশ করতে পারে, এটা কিন্তু পার্লামেন্ট তখন অ্যাকসেপ্ট করেনি। মানে যাই হোক, তখন কেননা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা সবাই জানি ফান্ডামেন্টাল নন জাস্টিসিয়েবল, মানে হচ্ছে তুমি এখানে কোনো কোর্টে কিন্তু তুমি কোয়েশ্চেন্স করতে পারো না। মানে যদি ধরো আমি ন্যাশনাল ফ্ল্যাগকে যদি আমি সম্মান নাও করি, ওকে, মানে কেউ কিন্তু আমার বিরুদ্ধে কোনো কোর্টে গেলে কিন্তু কিছু ফল হবে না। ওকে, কেননা এটা নন জাস্টিসিয়েবল। দেখো এটা কেমন একটা ধারণা, মানে এটা নিয়ে অনেক তোমার অনেকে সমালোচনাও করেছে যে ফান্ডামেন্টাল ডিউটিস একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের। উই শুড মানে উই শুড শো আওয়ার দ্যাট লাভ অ্যান্ড রেসপেক্ট টু ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, বাট ইফ উই ডু নট ওবে ইট দেন নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু গো টু সুপ্রিম কোর্ট আর এনি কোর্ট মানে এগেনস্ট আস, মানে এগেনস্ট মি। বাট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, তাহলে এটা কোর্টে কেন কোয়েশ্চেন্স করা যাবে না, এটা কেন জাস্টিসিয়েবল নয়? ওকে, সো এটা একটা বিচার ব্যাপার যে তখন ধর এটা বলেছিল যে পার্লামেন্ট পানিশ করতে পারবে, সো এটা কিন্তু পার্লামেন্ট অ্যাকসেপ্ট করেনি, বলেছিল না ফান্ডামেন্টাল তোমার ডিউটিসগুলো জনগণ সবাই জানে, জনগণের উপর ছেড়ে দিই, এর কোনো পানিশমেন্ট দরকার নেই। ওকে, নেক্সট দেখো, দ্য অ্যাকশন অফ পার্লামেন্ট দ্য অ্যাকশন অফ পার্লামেন্ট শ্যাল নট বি কোয়েশ্চেন্ড ইন এনি কোর্ট। যে এই পার্লামেন্ট যে পানিশ করছে, পার্লামেন্ট যার বিরুদ্ধে বা যে ধরো ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল ডিউটি যেটা যাকে বলে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, বারবার ভুল বলছি, মৌলিক কর্তব্য যদি না মানে, তাহলে কিন্তু এই পার্লামেন্ট যে পানিশমেন্ট দেবে বা পার্লামেন্ট যে পেনাল্টি দেবে সেইগুলো কিন্তু কোনো কোর্টে কোয়েশ্চেন্স করা যাবে না। ঠিক আছে? আর কি, ডিউটি অফ পে ট্যাক্স পে করাটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিউটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ট্যাক্স পে করাটা ফান্ডামেন্টাল ডিউটি হওয়া উচিত, এটা কিন্তু শরণ সিং কমিটি বলেছিল, কিন্তু পার্লামেন্ট তখন অ্যাকসেপ্ট করেনি। তো দেখো এই মোটামুটি 3টে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো শরণ সিং কমিটি বলেছিল, কিন্তু সেই রিকমেন্ডেশনসগুলো কিন্তু পার্লামেন্ট অ্যাকসেপ্ট করেনি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, আমরা একটু ফান্ডামেন্টাল ডিউটি থেকে চোখ বুলিয়ে নিই। কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে যেগুলো আমাদের 11টায় আমরা একবার দেখে নিই শর্টে। ঠিক আছে, কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু 51A ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। কি বলছে দেখো, প্রথমটা ফার্স্ট যেটা বলছে কি না,
to abide by the constitution and respect its ideals and institutions, the national flag and national anthem. এটা সবাই এটা ফার্স্টে আছে, দেখো তাহলে 51-এর আন্ডারে বুঝছে কী বলছে না, প্রত্যেক জনগণের কর্তব্য তাদের ন্যাশনাল ইনস্টিটিউশনস, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করা। ক্লিয়ার? নাম্বার বি কী বলছে, টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্যাট ইন্সপায়ার্ড অ্যান্ড ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। আমাদের যেটা স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, ন্যাশনাল ফ্রিডম মানে তোমার ন্যাশনাল যে ফ্রিডম হয়েছিল, সেই তোমার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম হয়েছিল, মানে স্বাধীনতা আনতে গিয়ে অনেক বিপ্লবী যে তোমার মারা গেছিলেন বা তোমার শহীদ হয়েছেন, সেই যে বিপ্লবীদের ধ্যান ধারণা বা বিপ্লবীদের তোমার বায়োগ্রাফি বা বিপ্লবীদের লাইফ স্ট্রাগল, সেগুলো কিন্তু পড়া সবার কর্তব্য এবং সেগুলোকে চেরিশ করা এবং ফলো করা, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি। ক্লিয়ার? নেক্সট দেখো সি কী বলছে, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়া আমরা জানি যে ইন্ডিয়া যে তোমার সোভারেন তোমার সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি। তো এই যে সোভারেনিজম সার্বভৌমতা, ইউনিটি মানে একাত্মতা, ঐক্যতা আর কি, এবং যেটা ইন্টিগ্রিটি, সেগুলোকে কিন্তু একটা আফোল্ড করে রাখা। ক্লিয়ার? নেক্সট দেখো, টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন। যখন দরকার হবে প্রত্যেক জনগণের কিন্তু তোমার মানে দেশকে রক্ষা করা উচিত, মানে যখন দরকার হবে, যখন এনিমি কোনো আক্রমণ করবে, তখন উই আর দ্য সিটিজেন্স, মানে দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি টু গো অ্যান্ড প্রোটেক্ট আওয়ার কান্ট্রি লাইক দ্য আর্মি। ক্লিয়ার? নেক্সট কী বলছে দেখো, টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড অ্যামংস্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া, transcending religious, linguistic, and regional or sectional diversities, and to renounce practices derogatory and to the dignity of women. আমাদের কী করা উচিত? প্রথমত আমাদের যে উইমেন আছে, সেই উইমেনদের সম্মান করা উচিত, তাদের যে তোমার ডিগনিটি সেটাকে, এবং শুধু তাই নয়, এবং শুধুমাত্র আমাদের ধর্মীয় কারণে, ভাষার কারণে বা কোনো আঞ্চলিক রিজিওনাল কারণে কিন্তু কাউকে ছোটো করা উচিত নয়। ওকে? নেক্সট বলছে দেখো এফেক্টটা, দ্য ভ্যালু টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য কান্ট্রিজ কম্পোজিট কালচার। আমাদের যে ইন্ডিয়ান কালচার, ইট ইজ এ ভেরি ওল্ড কালচার অ্যান্ড ইজ ভেরি হেরিটেজ কালচার। এই যে একটা কালচার, কম্পোজিট যে কালচার, সেই কালচারটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখা, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি। ক্লিয়ার? নেক্সট কি বলছি দেখি, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ, অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স। আমাদের পরিবেশ রক্ষা করা উচিত, আমাদের ওয়াইল্ড লাইফ রক্ষা করা উচিত, রিভার্স, লেক থেকে শুরু করে সমস্ত কিছু, ইট ইজ আর ফান্ডামেন্টাল ডিউটি টু প্রোটেক্ট। আমাদের অনেকে দেখো, আমরা যখন বেড়াতে যাই বা তোমাকে ঘুরতে যাই, সিকিম গেলাম বা দার্জিলিং, অনেকে প্লাস্টিকের পেপার তোমার ফেলে দেয়, প্লাস্টিক ফেলে দেয় রাস্তায় বা কিছু ফেলে। তো এটা কিন্তু ঠিক নয়। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট অলসো, আওয়ার ওয়াইল্ড লাইফ অলসো। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো এইচেরটা, যে টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম। আমাদের অবভিয়াসলি সায়েন্টিফিক টেম্পার আমাদের বৃদ্ধি করা উচিত, দেশের মধ্যে হিউম্যানিজম বৃদ্ধি করা উচিত, এবং যেটা হচ্ছে স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম, সেটা আমাদের বৃদ্ধি করা উচিত। নেক্সট দেখো, টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি, মানে সরকারি জিনিসপত্র, এবং ধরো ট্রেন, যে আমাদের যখন তোমার এনআরসি হলো, এনআরসির বিরুদ্ধে যখন বিদ্রোহ হলো, তখন অনেকে ট্রেন পুড়িয়ে দিল। ইট ইজ নট রাইট, ইট ইজ নট আ ফান্ডামেন্টাল ডিউটি, ইট ইজ মানে ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট দ্য ট্রেন অলসো, বিকজ ট্রেন ইজ এ পাবলিক প্রপার্টি, সরকারের জিনিস, দেশের জিনিস, উই হ্যাভ টু প্রোটেক্ট ইট। তা নয় আমরা কী করছি, আমরা ট্রেন পুড়িয়ে দিচ্ছি, স্টেশন পুড়িয়ে দিচ্ছি। তো দিস ইজ নট রাইট। ক্লিয়ার? নেক্সট দেখো যে কী বলছে, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্ফিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি টু শো দ্যাট দ্য নেশন কনস্ট্যান্টলি রাইজেস টু হায়ার লেভেলস অফ এন্ডিভার অ্যান্ড অ্যাচিভমেন্ট। অবভিয়াসলি এটা করতেই হবে, যে আমাদের কী করা উচিত, আমাদের সমস্ত দিকে অল স্ফিয়ার্স অফ ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি আমাদের যাতে সমস্ত অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, শিক্ষা বলো, স্বাস্থ্য বলো বা বাসস্থান বলো, যে কোনো ক্ষেত্রে আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করা উচিত, যাতে করে কী হয় না, আমাদের দেশ একটা উচ্চ শিখরে পৌঁছায়। কীভাবে? ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, এটা যেন ঠিক হয়। নেক্সট কী বলতে দেখো, এই যে পার্ট বললাম যেটা কি, এটা কিন্তু পরবর্তীকালে 2002 সালে অ্যাড করা, যেটা একটু আগে বললাম, আগেই 10টা ছিল, ঠিক আছে। তারপর এই যে লাস্টের পার্টটা কেটা, এটা কিন্তু পরবর্তীকালে 2002 সালে অ্যাড করা হয়। কি বলছে দেখি, দেখো, টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 অ্যান্ড 14, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত বাচ্চাদের, তাদের বাবা মার উচিত, তাদের পেরেন্টসদের উচিত, তাদের ওয়ার্ডসদেরকে, তাদের চাইল্ডদেরকে বা ওয়ার্ডদেরকে কী করা হয়, এলিমেন্টারি এডুকেশন দেওয়া, মানে 6 থেকে 14 বছর, যেটা 6 to 14 ইয়ার্স যেটা শিক্ষা, সেটা কিন্তু দেওয়া উচিত। এটা কিন্তু প্রত্যেক বাবা মায়ের কর্তব্য।
এটা কিন্তু প্রত্যেক বাবা মায়ের, প্রত্যেক প্যারেন্টসের কর্তব্য যে তাদের বাচ্চারা যারা 6 থেকে 14 বছরের যে মিনিমাম শিক্ষা সেটা যেন পায়। এটা কিন্তু 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যোগ করা হয়েছিল 2002 সালে। ক্লিয়ার? চলো, ফিচার্স দেখো। এই যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো আমরা একটু আগে পড়লাম, লিস্টটা যেটা 11টা ফান্ডামেন্টাল ডিউটিস পড়লাম, দেখো এইগুলো কিন্তু সবই কিন্তু কিছু কিছু মোরাল ডিউটিস, কিছু কিছু সিভিক ডিউটিস। যেমন ধরো হুইচ আর মোরাল, হুইচ আর মোরাল, হুইচ আর সিভিক। দেখো মোরাল কোনটা, দেখো মোরাল হচ্ছে কি, দেখো যেমন আমাদের চেরিসিং দ্য ফ্রিডম স্ট্রাগল, তো দেখো আমাদের স্বাধীনতা সংগ্রাম সেটাকে চেরিশ করা, ইট ইজ এ মোরাল ডিউটি, আমরা সবাই জানি, আমরা আমাদের স্কুলেও পড়ানো হয়, ঠিক আছে। আর দেখো রেসপেক্টিং ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিভিক ডিউটি। দেখো আমাদের অবভিয়াসলি ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা, ন্যাশনাল অ্যান্থেমকে রেসপেক্ট করা। তারপর ধরো দেশ বিপদে পড়লে উই শুড গো টু দ্য বর্ডার অ্যান্ড টু প্রোটেক্ট, উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি অলসো, দিস ইজ সিভিক। সো কিছু তার মানে ডিউটিসগুলো কিছু কিছু মোরাল ডিউটিস আছে, কিছু কিছু সিভিক ডিউটিস আছে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, ভ্যালিউজ অফ ইন্ডিয়ান ট্রেডিশন, ওকে, কোডিফিকেশন অ্যান্ড ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ অ্যান্ড প্র্যাকটিসেস। একটু আগে বললাম যেটা ইন্ডিয়ান কালচার ইজ ভেরি ওল্ড কালচার। সো এটাকে চেরিশ করা, এটাকে ধরে রাখা, এটাকে এই যে একটা ট্রেডিশন, এটাকে কোডিফাই করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের একটা মেন সিগনিফিকেন্স বা ফিচার। নেক্সট কি বলছে দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস আর অনলি ফর সিটি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে 3 নম্বর পয়েন্টটা না, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে দেখো আমি যখন ফান্ডামেন্টাল রাইটস পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে সার্টেন ফান্ডামেন্টাল রাইটস আর অনলি ফর, যেমন 15, 16, 19, 29, 30, এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, ডিউটি নয় কিন্তু রাইটসগুলো, মৌলিক কর্তব্যগুলো শুধুমাত্র ফর ইন্ডিয়ান সিটিজেন্স, বাট আদার্স যে ফান্ডামেন্টাল রাইটসগুলো ছিল দে ওয়্যার অ্যাপ্লিকেবল ফর বোথ সিটিজেন্স অ্যান্ড এলিয়েন্স, মানে ফরেনার্স অলসো। কিন্তু তার মানে কি, ফান্ডামেন্টাল রাইটসগুলো তোমার ইন্ডিয়ানসদের জন্য প্রযোজ্য, আবার ধরো যদি কোনো লোক বাইরে থেকে আসে, এলিয়েন্স বা আমরা যাকে বলি ফরেনার্স, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস আর অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন্স, ইট ইজ নট ফর ফরেনার। মানে যদি কোনো বাইরের লোক এসে, ধরো একটা আমেরিকা থেকে লোক এসে ইন্ডিয়ান ফ্ল্যাগকে অসম্মান করলো, করা যেটা উচিত নয়, বাট এটা কিন্তু কিছু হবে না, বিকজ মানে এই যে ডিউটিগুলো কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্যই, এটা কিন্তু আমেরিকার জন্য নয়, বা আমেরিকানসদের জন্য নয়, বা অন্য কোনো ফরেনার্সদের জন্য নয়। ক্লিয়ার? এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নন জাস্টিসিয়েবল, মানে এটাও কিন্তু ডিপিএসপির মতনই নন জাস্টিসিয়েবল, মানে এটা কেউ ভঙ্গ করলে কোর্টে কিছু কোয়েশ্চেন্স করা যাবে না। ওকে, ঠিক আছে। চলো, সিগনিফিকেন্স কী কী, এটা কেন, মানে এটা 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 আমি কেন আনলাম, বা এর সিগনিফিকেন্সটা কী? দেখো, রিমাইন্ডার, কিসের রিমাইন্ডার না, আমাদের যে দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে, আমরা যে দেশকে ভালোবাসি, আমরা যে আমাদের যে দেশের প্রতি কর্তব্য, সেইটার জন্য একটা রিমাইন্ডার। দেখো সমস্ত তুমি ফান্ডামেন্টাল ডিউটিসগুলো পড়ো, দেখো সবগুলি হচ্ছে দেশের প্রতি ভালো কাজ করার জন্য, তো অবভিয়াসলি ইট ইজ এ রিমাইন্ডার টু আস। ক্লিয়ার? নেক্সট দেখো, ওয়ার্নিং এগেনস্ট অ্যান্টি সোশ্যালস অ্যান্ড অ্যান্টি ন্যাশনাল। দেখো আমাদের যে তোমার কি বললাম, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে সম্মান করা উচিত, ন্যাশনাল অ্যান্থেমকে সম্মান করা উচিত, অবভিয়াসলি এটা কিন্তু একটা অ্যান্টি সোশ্যাল হতে এবং অ্যান্টি ন্যাশনাল হতে আমাদের একটা বাধা দিচ্ছে। সো ইট অ্যাকচুয়ালি অপোজেস টু বি অ্যান্টি সোশ্যাল অ্যান্ড অ্যান্টি ন্যাশনাল ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে? ডিসিপ্লিন, সো ইট ইজ অবভিয়াসলি যে আমাদের সমস্ত ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করা, এডুকেশন দেওয়া, বা ধরো আমাদের পাবলিক প্রপার্টি রক্ষা করা, বা ধরো ওয়াইল্ড লাইফ তোমার প্রোটেক্ট করা, বা ধরো নারীদের সম্মান রক্ষা, এইগুলো সবই কি, এইগুলো সবই দেখো ডিসিপ্লিনারি ওয়ে মধ্যে পড়ছে। তো অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটিজ আর সো মেনি ডিসিপ্লিনস। নেক্সট দেখো লাস্ট ওয়ান, পার্লামেন্ট ক্যান পানিশ অর গিভস তোমার পেনাল্টিস। দেখো এখানে তো তোমার যদিও এটা নন জাস্টিসিয়েবল, মানে কোর্টে কিছু প্রশ্ন করা যায় না, তবুও কিন্তু পার্লামেন্ট যদি চায় তাহলে কিন্তু কোনো ব্যক্তির এগেনস্টে দেখো এটা কিন্তু পানিশ করতে পারে, অথবা কিন্তু পেনাল্টি করতে পারে। ক্লিয়ার? বুঝলে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো পার্লামেন্ট কিন্তু এটাকে পানিশ করতে পারে অথবা পেনাল্টি দিতে পারে। ক্লিয়ার? নেক্সট দেখো, ভার্মা কমিটি রিকমেন্ড। দেখো এখানে কিছু কিছু মনে রাখতে হবে এগুলো। দেখো আমাদের কী হয়েছিল, দেখো ভার্মা কমিটি 1999 সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল যে এটা দেখার জন্য। আচ্ছা, তার আগে বলে দিই, তার আগে একটা জিনিস বলতে হবে, যেটা হচ্ছে তোমার এইটা, যে এই যে সিগনিফিকেন্সটা হলো আমাদের, সেই সিগনিফিকেন্সেস এটা আমি বলেছি যে এইগুলো কেন আনা হলো। আমরা একটু আগেই বললাম যে 1975-এ আমাদের একটা ইন্টারনাল এমার্জেন্সি এনেছিল ইন্দিরা গান্ধী, এবং তার এগেনস্টে কী করেছিল, কিছু পাবলিক আমাদের বিদ্রোহ করেছিল, বা কিছু পাবলিক আমাদের রাগ দেখিয়েছিল। সেই জন্য কী করা হয়েছিল, তখন আমাদের ইন্দিরা গান্ধী কী করলো না, সরেন সিং কমিটি রিকমেন্ড করলো, এবং সরেন সিং কমিটি ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাপয়েন্ট করলো। হ্যাঁ,
পার্ট 4 এতে যে করলো 51 আর্টিকেল করলো, কবে এটা 42nd অ্যামেন্ডমেন্টটা 1976, এই হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, চলো দেখো, এই যে বললাম যে এই যে ভার্মা কমিটি, যে কেন ভার্মা কমিটিটা কি অ্যাপয়েন্ট করা, মানে কি যে এই যে কেন মানে ফান্ডামেন্টাল, এর আগে বলে দিই যে আমাদের যখন জান্তা পার্টি আসে, জান্তা পার্টি কিন্তু এই যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে কিন্তু আর মানে উঠিয়ে নেয়নি, ওটা রেখে দিয়েছে, বরং ওখানে আরও কিছু অ্যাড করেছে। মানে সংবিধান তোমার হচ্ছে সংশোধনীর মাধ্যমে, যেমন হচ্ছে তোমার 43rd আসে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, তো এইগুলো আরও কিন্তু চেঞ্জ করেছে, কিন্তু এরকম নয় যে এগুলো পুরো উঠিয়ে দিয়েছে, মানে অ্যানিউল করেনি আর কি, মানে এমার্জেন্সি ফুরিয়ে গেলেও কিন্তু অ্যানিউল করেনি, মানে রেখে দিয়েছে। এবং শুধু তাই নয়, 2002 দেখো 2002 সালেও কিন্তু অ্যামেন্ড করা হয়েছে, আমাদের যেটা লাস্ট যেটা পড়লাম যে এডুকেশন দিতে হবে, এটা কিন্তু এই 86তে যোগ করা ওটা। তার মানে ওই কংগ্রেস পার্টি চলে যাওয়ার পরে কিন্তু যখন জান্তা পার্টি আসে তখনও কিন্তু এগুলো ছিল, বা এগুলো কিন্তু অ্যানিউল করেনি। তার মানে কি ফান্ডামেন্টাল ডিউটিস একটা রিয়েলি তখন দরকার ছিল। ওকে, দেখো এই যে ভার্মা কমিটি আছে না, এই ভার্মা কমিটি কী করলো, ভার্মা কমিটি যেগুলো দেখলো যে অলরেডি কিছু অ্যাক্ট আমাদের ছিল, অলরেডি কিছু অ্যাক্ট আমাদের ছিল, সেই অ্যাক্টগুলোকে মাথায় রেখেই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসগুলো করা হয়েছিল। এটা ভার্মা কমিটি 1999 সালে যখন বললো, তখন দেখলো যে অলরেডি কিছু অ্যাক্ট আমাদের ছিল, যেমন হচ্ছে বলে দিই যে দেখো প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, দেখো এইটারই রূপ হচ্ছে কোনটা, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান করতে হবে। তো এইগুলো কিন্তু অলরেডি ছিল, সেইগুলোকেই আমি একটা মানে লিস্ট করে আমি একটা ফান্ডামেন্টাল ডিউটিস বানালাম। ওকে, নেক্সট দেখো, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, এটা কোনটা বলো তো, এটা হচ্ছে তোমার ওই রাজ্যসভার যে যে তোমার আসন সংখ্যা সেটার জন্য করা, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। ঠিক আছে, দেখো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এটাও ছিল 1972 সালে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ছিল 1980। দেখো এইগুলো কিন্তু সবই ছিল, অ্যাক্ট অনুযায়ী ছিল, কিন্তু এটা সংবিধানের মধ্যে ডিউটিস করে একটা ছিল না। তো ওই জন্য এই যে আমাদের অ্যাক্টগুলো ছিল ওগুলোকেই একটা রিফর্ম করা হলো, রিফর্ম করে ফান্ডামেন্টাল ডিউটিসের আকারে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস দিয়ে দেওয়া হলো, এবং সেটা পার্ট 4 এতে অ্যাড করা হলো। ক্লিয়ার? দেখো আবার বলে দিচ্ছি, দেখো এগুলো একটু মনে রাখতে হবে, একটু মাঝে মাঝে কোয়েশ্চেন্স দেয় যে কোন অ্যাক্ট কোন সালে হয়েছিল, একটু মনে রাখতে হবে। দেখো প্রিভেনশন অফ ইনসাল্টস অফ টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967, আর রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট হচ্ছে 1951। ঠিক আছে, আর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে 1972, আর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হচ্ছে 1980। ক্লিয়ার? তো এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে এই থাক। ঠিক আছে, এবং আমরা এরপরে আমরা যেটা শুরু করব, এর পরের যে চ্যাপ্টার আমাদের আছে, এর পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট, এবং অ্যামেন্ডমেন্ট কী করে হয়, এবং কী কত নম্বর আর্টিকেলে যোগ হয়, এবং কীরকমভাবে মেজরিটি দরকার হয়, কীরকমভাবে পার্লামেন্টে পাস হয়। তো এইগুলো ডিটেলস আমরা অ্যামেন্ডমেন্টটা পরবর্তীকালে পড়বো। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল ডিউটিস একটাতেই হয়ে গেল, খুব ভালো হলো, এবং এরপরে আমরা অ্যামেন্ডমেন্ট পড়বো। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো একটু। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ।